বন্ধুরা, আমরা তো সবাই জানি যে মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন সে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। বলা হয় সবই নাকি খালি হাতে। কিন্তু আপনারা কি এমন কোনো মানুষের কথা শুনেছেন কখনো, যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের সঞ্চিত শেষ কটা টাকা কবরের কফিন উপর রাখার জন্য বন্ধুদের উপর কড়া ফরমান জারি করে গেছে? বোধহয় না। তাও আবার যে সে টাকা নয়, একেবারে কড়ায় গণ্ডায় হিসেব করে। এমন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন স্বয়ং লেখক আর তার বন্ধুরা। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক বন্ধুর এই আজব দাবি আর তার পরিণতিতে শেষ পর্যন্ত ঠিক কী ঘটেছিল তা শুনলে আপনারা নিজেদের হাসি আর চেপে রাখতে পারবেন না। সেই গল্পই আজ আপনাদের শোনাবো। তাহলে এখন শুনতে থাকুন শিবরাম চক্রবর্তীর সেই দারুণ মজার গল্প, চক্রবর্তীরা সহজ নয়। মিত্র, ঘোষ, নন্দী আর আমি, এই চারজনার আনন্দিত আমাদের আড্ডাটা কেমন যেন হঠাৎ করেই খাপছাড়া হয়ে গেল। সেদিন মিত্র এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাই, আমি আর তোমাদের সঙ্গে বেশি দিন নেই। তার মানে? আমি জানতে চাইলাম। মানে আর কি, মানে এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে অনেক দূরে। কোথায় যাচ্ছ শুনি? কবে যাচ্ছ? কোথায় যাচ্ছি কে জানে, তবে যাওয়াটা খুব হঠাৎ হয়তো হতে পারে। খোলসা করে বলোই না। এই তো আজ এক্স রে করে টের পাওয়া গেল আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলল। বাজ ফাটা আওয়াজের মতোই খবরটা আমাদের একবারে স্তব্ধ করে দিল। আর জানোই তো, ক্যান্সারের তো নো আনসার। লাং ক্যান্সার, মৃত্যু নির্ঘাত। তা ওই বিষম ব্যাধিটা তোমার জুটলো কোত্থেকে? বংশে কখনো কারো ছিল নাকি? নন্দী জিজ্ঞেস করে। না না, ও সাতপুরুষে ছিল না, এটা সম্পূর্ণ আমার স্ব উপার্জিত, পাংশু মুখে মিত্র জানায়। তো ডাক্তার তো বলল যে অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্যই হয়েছে। আশ্চর্য নয়, যা চেন স্মোকার ছিল না ও। খালি এই মুহূর্তে যে দেখা যাচ্ছে না, নইলে সর্বদাই সর্বদাই ওকে আমি ধুমাইতে দেখেছি। একটা ছাড়ছে তো আর একটা ধরাচ্ছে, একটা না একটা টেনেই যাচ্ছে হরদম। সিগারেটের প্রতি এত টান, এমন টানাটানি একেবারেই ভালো নয়। ডাক্তার না হয়েও আমি তো অনেকবার ওকে বলেছি, শুনলে তো। এমন ধুমধাম করে সিগারেট টানতো না, সে কারো কথায় কান দেওয়ার পাত্রই ছিল না। আমি ওকে ভয় দেখেছি, দেখো, এই যে এত সিগারেট খাচ্ছ, তোমার টিবি দাঁড়াবে। না, তাতে সে ভয়ই খায়নি। বলেছে কি, টিবি টিবি তো আজকাল দাঁড়াতেই পায় না। এমন চমৎকার সব আধুনিক চিকিৎসা বেরিয়েছে না, ও দাঁড়াতে না দাঁড়াতেই উল্টে পড়ে টিবি। মানুষকে পাল্টে ফেলতে পারে না। সে আমাকে ভরসা দিয়েছে। কিন্তু তোমার ওই সিগারেট না খেয়ে, কেবল তার ধোঁয়া খেয়েই আমার এই হাঁপানি ধরে গেল ভাই। আমি বলেছি, সত্যি, সে সিগারেট দম দিতে শুরু করলেই এমন বেদম কাশি আমায় পেয়ে বসতো যে তা বলবার কথা নয়। সে প্রথমিত হলেই আমি প্রকাশিত। তাকে সিগারেট হাতে নিতে দেখলেই আমি তো 7 হাত পিছিয়ে গেছি। খানিকটা নিঝুম থাকার পর সে হঠাৎ ফোঁস করে উঠল, না, এ নিয়ে আর ভাববো না। মৃত্যু তো আছেই, ও সবারই আছে, সবারই হবে, দুদিন আগে আর দুদিন পরে, তার জন্য আর ভাববো না। হ্যাঁ, তবে মরার আগে সবার পাওনা গন্ডা আমাকে মিটিয়ে যেতে হবে, নইলে আমি ভগবানের সামনে গিয়ে দাঁড়াবো কি করে, কি কৈফিয়ত দেব? তো আমি শুধাই, কোনো পাদ্রিকে ডেকে আনতে বলছো? কোনো কিছু কনফেস টেস্ট করার আছে নাকি? না না, পাদ্রি কি করবে? পাদ্রির সঙ্গে কোনোদিনে আমার কোনো সম্পর্ক নেই। কখনো কি ধর্মকর্ম কিছু করেছি না গির্জায় গেছি? যদি সেটাই করতাম
তাহলে হয়তো আজ আমায় এভাবে অকালে আর যেতে হতো না। আমার রোগ ব্যাধি সমস্ত প্রভু যিশুই বহন করতেন। হয়তো করতেন। সান্ত্বনার ছলেই তার কথায় আমি সায় দিই। এই তো আমাদের প্রভু রামকৃষ্ণদেবও কারো কারো এমনটা করেছেন বলেও শোনা যায়। সে বলল, না আমি বলছিলাম আমার ওই দেনা পাওনার কথা। সেসব কড়ায়-গন্ডায় আমি একবারে মিটিয়ে যেতে চাই। দেখো তোমাদের বাইরে আর কারো সঙ্গে তো আমি মিশিনি কখনো। তোমাদের সঙ্গেই আমার যত হিসেব-নিকেশ। নিকেশের সময় আর হিসেবের কি থাকে? এই কথাটা যদ্দূর সম্ভব মোলায়েম করে ভদ্র ভাষায় কি করে বলা যায়, তারই ভাঁওতা হয়তো আমার মনে ভাবছিলাম। এমন সময় নন্দিতার আওয়াজ ছাড়ল, কি যা তা বকছো সব? তখন ঘোষ ঘোষণা করলো, দেখো তুমি কিন্তু কারো কাছেই কিচ্ছু ধারো না, যতদূর আমার ধারণা। ওর কথায় ডিটো দেওয়ার ইচ্ছে আমারও ছিল, কিন্তু কেন জানি না কোনো উচ্চবাচ্য না করাটাই আমার সমীচীন বোধ হলো। অধিক বলা বাহুল্য মাত্র ভেবে কিংবা পুনরুক্তি করাটা ব্যাকরণ বিরুদ্ধ দোষ বিবেচনাতেই হবে হয়তো। ঠিক মিত্রসুলভ না হলেও সে নিজেই কথাটা তুলল, কি হে চক্রবর্তী, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো, আমি বলি, পাওনা গন্ডার কথা যদি বলো তাহলে তুমি বরং আমার মানে আমাদের কাছে পাও। যথার্থ বললে এই কথাটাই বলতে হয়। ঘোষ বলল, হ্যাঁ হ্যাঁ সেই কথাই। তখন মিত্র বলল, দেখো কথাটা যখন উঠলই তখন আমি বলি, সময় অসময় সবারই হঠাৎ দরকার পড়ে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তোমরা সবাই আমার কাছে কখনো সখনো ২-৫ টাকা নিয়ে থাকবে, ফিরিয়েও দিয়ে থাকবে হয়তো, কিন্তু চক্রবর্তী ও ফাঁক পেলেই আমার কাছ থেকে কিছু হাতিয়ে এনেছে, কিন্তু ভুলেও কখন আর উপুড় হাত হয়নি। ওর অভিযোগে আমার মৌন সম্মতি দেখা যায়, আমি চুপ করে থাকি। তা সে বলল যে এতদিন ধরে ২-১০ টাকা করে নিলেও এতদিনে হয়তো সে ১০০-১ টাকা নিয়ে থাকবে মনে হয়। যাকগে, ওই ২০০ টাকা আমি ধরলাম। তাই ধরে থাকো, আমি জবাব দিলাম, যদিও মনে মনে। তা যাই হোক, তেমন বেশি তোমরা নাওনি, এমন ২০০-৫০০ কিছু না। তাহলেও ঝর্তি পড়তি বাদ দিয়ে মেরে কেটে মোটমাট ওই ২০০ টাকা করে আমি ধরলাম। তোমরা প্রত্যেকে ওই ২০০ টাকা করে আমার কফিনের উপর রেখে দিও, কেমন? ঘোষ নন্দিত তক্ষুনি রাজি, কেবল আমি চুপ করে বসে আছি। তখন সে বলল, কি তুমি কি টাকাটা দিতে পারবে না বুঝি? কি ভাবছো? না না, ভেবে দেখছি। আমি বলি, হ্যাঁ ভেবে দেখি। তখন ঘোষ হঠাৎ বলে উঠল, হ্যাঁ, ও দেবে টাকা, তাহলেই হয়েছে। ও তো একটা বই লিখেই এসব প্রশ্নের জবাব দিয়ে রেখেছে কবেই। চকরবর্তী কঞ্জুস নয়। ওর সেই বইটা পড়োনি? আমাদের সবাইকেই তো দিয়েছিল একখানা করে। তো মিত্র প্রকাশ করলো, হ্যাঁ আমাকেও দিয়েছিল, কিন্তু সেটা যে এইভাবে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই, তা আমি ভাবিনি। কঞ্জুস? ও কঞ্জুস? ওর জুসটা কোথায় যে কম, আমি তো কিছুই দেখতে পাই না। এই বাজারে ও সিল্কের শার্ট ওড়ায়, শান্তিপুরি পরে, তাহলে এসব চলে কি করে? আরে আমাদের পয়সায়, আমাদের ঘাড় ভেঙে ধার করে যা আমাদের উদ্ধার করে না, তার থেকে। কথাটা বলতে বলতে নন্দীকে যেন আনন্দিতই দেখি। দেখো আমার বন্ধুরা ভাগ্যবান তা আমি মানি, কিন্তু এসব আমার বন্ধু ভাগ্যে হয়নি ভাই, আমায় বাধ্য হয়েই বলতে হয়। এসব ভাই ফোঁটায় পাওয়া যায়, আমার বোনেদের বড়াতে। তবে সত্যি বললে আমার বোনেরাই আমার সবচেয়ে বড় বন্ধু বলতে হয়। তো ঘোষ বলল, হ্যাঁ ওই হলো আর কি, বোনের থেকে যেমন বোনাই মেলে, তেমনি বোনাসও আবার জুড়ে যায়। বোনাইয়ের বহু বচনই তো বোনাস, তাই না? যেমন কিনা জিনিয়াই থেকে জিনিয়াস। আরে হয়েছে হয়েছে, তোমাকে আর ব্যাকরণে বিদ্যে জাহির করতে হবে না। আমি বলি, প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতে ডোং ক্রিং করণে।
মোহাম্মদগড় আওড়ায়। হ্যাঁ, সেই মরণে কথাটাই আসল, বলল মিত্র। ডাক্তার তো আমার বাঁচবার মেয়াদ দিয়েছেন মাত্র 12 দিন। তো এর ভেতরে আমার কাজকর্ম সব কিন্তু সেরে ফেলতে বলেছেন। আর সেই জন্যই তোমাদের এইসব বলা আমার। এই কদিনের মধ্যে আমার সব মিটিয়ে ফেলতে চাই, যাতে আমি নিশ্চিন্ত হয়ে মনের শান্তি নিয়ে নিজের কবরে যেতে পারি। কিচ্ছু ভেবো না তুমি। আমরা প্রত্যেকে 200 টাকা করে তোমার কফিন উপরে রাখবো, কথা দিচ্ছি তোমাকে। যুগলবন্ধুর এই যুগপৎ উচ্চারণে আমি সমাস্বরে যোগ দিতে পারলাম না। কি চক্রবর্তী, তুমি কিছু বলছো না তো? মিত্র কটাক্ষ করলো আমার দিকে। হ্যাঁ, মানে ভাবছি, তাই ভেবে দেখছি কি করা যায়। এত ভাবাভাবির কি আছে? ব্যাংকে যে কাঁড়ি কাঁড়ি জমিয়েছ, তার থেকে সামান্য কটা টাকা তুলে আনলেই তো হয়। ওরা সবাই বলল আমায়। ওদের প্রেরণায় ভাবান্বিত হতে হয় বাস্তবিক। তাই করতে হবে দেখছি। আমি অগত্যা ভাবাতুর হয়েই বলি, হ্যাঁ তাই করো ভাই। আর মাত্র 12 দিন আমার হাতে মজুদ, একটু চটপট করো কিন্তু। হ্যাঁ, সে বলল। হ্যাঁ বললাম তো, কিন্তু ব্যাংক বলতে আমার তো সেই রিভার ব্যাংক, বেসরকারি গ্যাঞ্জেস কোম্পানির। সারা জীবনে তাবৎ উপার্জনের জলাঞ্জলি সব গিয়ে সেখানে জমেছে। তবে সেই সঙ্গে সে কথাটা মনে পড়ল বটে, নামজাদা এক ফিল্ম স্টার আমার বোন একসময় বিরক্তি ভরে আমার নামে কোন একটা ব্যাংকে 1000 টাকার একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। তা হয়েছিল কি, আমার কোনো ব্যাংকে কোথাও কিছু অ্যাকাউন্ট নেই জেনেও, মানে জানানো সত্ত্বেও, আমার রসিক কোনো কোনো তৎপর প্রকাশক ক্রস চেক দিয়ে ছলনা করতেন আমাকে। আর অল ইন্ডিয়া রেডিওর কথা, সে তো কথাই নেই। রচনা পাঠের দক্ষিণা নামমাত্র হলেও সেই অঙ্গুলিমেয় টাকাটাও তারা ক্রস চেক ছাড়া ছাড়তেন না। তা এই সব ক্রস বই আমি যাই কোথায়, কার কাছে ভাঙায়? ব্যাংক অ্যাকাউন্ট বান কেউই বিশেষ পাত্তা দিতে চান না। বলেন, না ভাই, এসব ইনকাম ট্যাক্সে ধরবে। তা এতই তাঁদের ওই ট্যাক্সের বোঝা যে তার উপর বেনামি আমদানির সামান্য তৃণখণ্ডই নাকি পৃষ্ঠভঙ্গ হবার দশা দাঁড়াবে। তা বাধ্য হয়ে আমার এই ফিল্ম স্টার বোনের কাছেই যেতে হতো। তা সে বলতো, শিবরামদা, সেভিংস ব্যাংকে 5 টাকার একটা অ্যাকাউন্ট করে রাখলেও তো পারো, তাহলে তোমাকে কষ্টটা পোয়াতে হয় না। কিন্তু কোথায় পাই সেই 5 টাকা? টাকা হাতে আসতে না আসতেই তো পথেই পাচার, 1 টাকা আর দেখা যায় না তারপর। তো সে বলেছিল, দেখো, তোমার পথের পাঁচাল আমি শুনতে চাই না, চলো আজই চলো, আজ তোমার একটা অ্যাকাউন্ট আমি এক্ষুনি করে দিই গে। তা এই বলেই তার ব্যাংকের দেশপ্রিয় শাখায় 1000 টাকার একটা সেভিংস অ্যাকাউন্ট আমার নামে খুলে দিয়েছিল। কিন্তু একদিন ধরে তুলে তুলে তার কিছু কি আর বাকি আছে? তাহলে খোঁজ নিতে হয়। দেশপ্রিয় শাখার পেল্লায় সব লেজার বইয়ের পত্রপল্লবের বহর ভেদ করে পাত্তা পাওয়া গেল আমার মৌচাকের। কিন্তু মধু আর বিশেষ নেই তখন। না, খতম হয়নি একেবারে, বেঁচে পড়তে আছে তখনও, তবে প্রায় পঞ্চত্ব পাওয়াই বলা যায়। ওই শেষমেশ 5 টাকা এসে দাঁড়িয়েছে অন্তিম দশায়। সে দাঁড়াগে, আমার চেক বইটা পাওয়া গেল অটুট, যথালাভ। 12 দিনের দিন, বাড়াবাড়ির দিনে মিত্রের শয্যাপার্শ্বে বন্ধুরা, আমরা সবাই উপস্থিত। কথাটা পারলাম আমি, যে আমাদের টাকাগুলোর সঙ্গে তোমার পুঁজিপাটা যা আছে তাও তো তুমি রাখতে বলেছিলে কফিনের ওপর। হ্যাঁ দেখো, সব আমি আমার সঙ্গেই নিয়ে যাব, নইলে কিন্তু আমার মরেও শান্তি হবে না, সে বলল। তো তোমার টাকাকুড়ি কোথায় সব? কোথায় আর, ওই আমার পকেটে, আমার এই ঘরে আনাচে কানাচে, খুঁজলেই পেয়ে যাবে। বলতে বলতেই সে চোখ বুঝল, বেশি কিছু আর বলতে পারলো না। এই ঘরের আনাচে কানাচে, তার মানে? ওরা শুধালো আমার কাছে। মানে এই ঘরের তক্তপোষ থেকে পাপোশ পর্যন্ত সব কিছুর ভেতর সর্বত্র লুক্কায়িত, খোঁজো এখন। তক্তপোষের সমস্ত কিছু উল্টে পাল্টে, তোষক ফেড়ে, বালিশ ফুঁড়ে আর পকেট হাতড়ে পাওয়া গেল মোটমাট 393 টাকা 13 পয়সা। আর সেই সঙ্গে আমাদের ওই যৎকিঞ্চিত অবদান যোগ দিতে আমরা তৈরি হলাম। কফিন ইত্যাদির ব্যবস্থা সে আগেই করে গেছিল। কবরস্থান থেকে কফিন গাড়ি এসে ওকে তুলে নিয়ে গেল।
অবশেষে যথাস্থানে গেলাম আমরা যথাকালে। ওর সঞ্চিত ৩৯৩ টাকা ১৩ পয়সা রাখা হলো কফিনের উপর, সেই সঙ্গে ঘোষ রাখলো তার ২০০, নন্দীও তাই। আমার চেক বইটা আমি বার করলাম, আমার ২০০ যোগ করে মিত্রবরের নামে ৯৯৩ টাকা ১৩ পয়সার একটা চেক কেটে কফিনের উপর রেখে তার উপর থেকে ৭৯৩ টাকা ১৩ পয়সা কুড়িয়ে নিয়ে নিজের পকেটে পুরলাম। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি হাসিয়েছে সেটা আমাকে জানাবেন কি? আপনার উত্তর পেলে আমি খুব খুশি হব। আবার শিগগিরই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।